মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পরাজয় কি অনেকটা নিশ্চিত? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে হামলা, সেই হামলার পর প্রায় 12 দিন অতিক্রান্ত হয়েছে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যদিও এবং ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন যে ইরানে প্রায় জয়ের কাছাকাছি চলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, কিন্তু বাস্তবতা তা বলছে না। একদিকে তারা বলছেন যে তারা বিজয়ের একেবারে কাছাকাছি চলে গেছেন, আরেকদিকে তারা নতুন করে আবার একটি নৌবহর পাঠাচ্ছে, আবার অন্যদিকে তারা বলছে যে আরও শক্তিশালী হামলা করা হবে। তো যদি বিজয়ের কাছাকাছিই চলে যান তাহলে এই অবস্থাটা, এই ধরনের প্রিপারেশন আবার নতুন করে নেওয়া হচ্ছে কেন, সেটি কিন্তু এখন অনেকেই বুঝতে পারেন। আর বুঝতে পারেন বলেই বিশ্ববিখ্যাত যে বিশ্বের বৈশ্বিক নিরাপত্তা নিয়ে গবেষণা করেন ব্রেডফোর্ড ইউনিভার্সিটির বিখ্যাত গবেষক, তিনি এমিরেটাস প্রফেসর পল রজার্স, তিনি একটি নিবন্ধ লিখেছেন গার্ডিয়ানে এবং সেখানে তিনি বলেছেন যে এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্ল্যান এ ভেস্তে গেছে। অর্থাৎ প্ল্যান এ, মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্ল্যান এ ছিল সেই পরিকল্পনা তাদের এরই মধ্যে পরাভূত হয়েছে। এখন তারা প্ল্যান বি নিয়ে পরিকল্পনা করছে। প্ল্যান এ কী ছিল সেটি আমরা মোটামুটি সবাই বুঝতে পারি, যে আকস্মিকভাবে হামলা চালিয়ে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে এবং আয়াতুল্লাহ খামেনির প্রশাসনের শীর্ষ যে নেতৃত্ব ছিল এবং আইআরজিসির যেই শীর্ষ কমান্ডাররা ছিলেন তাদেরকে হত্যা করে, বেশিরভাগ নেতৃত্বকে হত্যা করে তারা ভেবেছিল যে দ্রুত রেজিম চেঞ্জ করে দিয়ে তাদের পছন্দের লোককে সেখানে বসিয়ে দেওয়া হবে এবং প্রশাসনের প্রত্যেকটা স্তরে তাদের লোক বসে যাবে এবং রেজিম চেঞ্জ হয়ে তারা ইরানে তাদের যেই অবস্থান সেই অবস্থান তৈরি করবে। কিন্তু এরই মধ্যে সেই প্ল্যান ভেস্তে গেছে এবং সেখানে তাদের সেই আশা পূরণ হয়নি। ইরানে নতুন নেতৃত্ব দাঁড়িয়ে গেছে, আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনি, তিনি এরই মধ্যে শীর্ষ নেতা নির্বাচিত হয়েছেন। পাশাপাশি মাসুদ পেজেশকিয়ান থেকে শুরু করে ইরানের আইআরজিসির যারা শীর্ষ কমান্ডার আছেন, বিকল্প যে নেতৃত্ব আয়াতুল্লাহ খামেনি আগেই ঘোষণা দিয়ে গিয়েছিলেন, সেইভাবেই কিন্তু সব কিছু চলছে এবং ইরানের মানুষের মধ্যে কিন্তু বরং দিনে দিনে একতা বাড়ছে। ফলে তাদের এই যে শক অ্যান্ড এই যে যাও এবং আকস্মিকভাবে আঘাত করো, নেতৃত্বকে শেষ করে দাও, মাদুরোর মতো তুলে নিয়ে আসো এবং তারপরে সেখানে রেজিম চেঞ্জ করে দাও, এই প্ল্যান ইরানে তাদের ভেস্তে গেছে। প্ল্যান এ নাই, তাহলে প্ল্যান বি কি? এখন সেই প্ল্যান বি নিয়ে তারা ভাবছে। পল রজার্স, ওই গবেষক, তিনি লিখেছেন যে তাদের প্ল্যান বি এর দুইটা পার্ট আছে। একটা পার্ট হলো তারা প্রথমত চেষ্টা করবে যে ইরাকে এবং ইরানে যে কুর্দি বিদ্রোহী যারা আছে, সেই কুর্দি বিদ্রোহী এবং অন্যান্য যারা আছে যে আয়াতুল্লাহ খামেনির বা ইসলামী বিপ্লবের বিপক্ষে যারা আছে, তাদেরকে দিয়ে একটি বিপ্লবী বিরোধী বাহিনী গঠন করে ভেতরে ঢুকিয়ে দেয়া এবং ভেতরে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া এবং এই দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী হবে। এই দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী হলে পরস্পরের মধ্যে যে সংঘাত চলতে থাকবে, সেটির সুযোগে তারা তাদের পছন্দমতো লোকজনকে সেখানে ধীরে ধীরে প্রবেশ করাবে। একটা সময় গিয়ে তারা সমস্ত কিছুর দখল নেবে, কিন্তু সেটি তাদের সম্ভব। এটি হচ্ছে একটা বিকল্প তারা ভাবছে। অর্থাৎ প্ল্যান এ ভেস্তে যাওয়ার পর প্ল্যান বিতে তারা, এটি হচ্ছে তাদের ভাবনায় এসেছে। আরেকটা হচ্ছে প্ল্যান বি এর আরেকটা পার্ট, যেটিকে বলা হয়েছে, এটাকে দাহিয়া নীতি বলা হয়। লেবাননের হেজবুল্লাহকে দমন করার জন্য ইসরায়েল কি করে? ইসরায়েল একটা পুরো এলাকা ধরে সাধারণ মানুষকে কিল করে, সাধারণ মানুষের উপরে হামলা চালায় এবং সেখানে তারা মানুষকে সিগন্যাল দিয়ে বলে দিচ্ছে যে আপনারা এই এলাকা ছেড়ে চলে যান। 50টা গ্রামের মানুষকে একসাথে বলছে যে আপনারা এই এলাকা ছেড়ে চলে যান, এখানে হামলা হবে এবং ইসরায়েল এখানে হামলা করে একদিক থেকে শেষ করে দিবে। অর্থাৎ এরকম একটি প্ল্যান তারা করছে যে এলাকা ধরে ধরে পুরো মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, পুরো ভবনকে, পুরো অবকাঠামোকে ধ্বংস করে দেওয়া হবে। যেটি গাজায় তারা করেছে সেই একই কাজ তারা ইরানে করতে চাইছে। এটি হচ্ছে তাদের প্ল্যান বি এর দ্বিতীয় অংশ। কিন্তু পল রজার্স যেটি বলছেন যে এটি খুব কার্যকর করা সেখানে সম্ভব হবে না। তারা গাজায় 70,000-এর বেশি মানুষকে হত্যা করেছে, তারপরেও কিন্তু হিজবুল্লাহকে পুরোপুরি কিন্তু সেখান থেকে শেষ করতে পারেনি, বা যারা বিদ্রোহী যারা আছে তাদেরকেও কিন্তু শেষ করতে পারেনি। এখানে 9 কোটি 30 লাখ দেশের একটা মানুষ, যেই মানুষদের
প্রায় 99% শিক্ষিত, যেই মানুষরা একটা শাসন ব্যবস্থায় প্রায় 47 বছর ধরে আছে, যেই মানুষরা এখন এই যুদ্ধ শুরুর পর থেকে দিনে দিনে ইউনাইটেড হচ্ছে, আরও বেশি একতাবদ্ধ হচ্ছে, সেইখানে এই পলিসি অ্যাপ্লাই করা খুব বেশি সহজ হবে না। এবং এই পলিসি অ্যাপ্লাই করে, অর্থাৎ একদিক দিয়ে সব ধ্বংস করে দিয়ে তাদেরকে এখানে কিছু করা, সেটি খুব বেশি কার্যকর হবে বলে ওই গবেষক অন্তত মনে করেন না। এই যে প্ল্যান বি তাদের, এই প্ল্যান বি প্ল্যান এর চেয়েও কিন্তু বেশি অকার্যকর মনে হচ্ছে যেটি সাধারণ দৃষ্টিতে। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? যদি প্ল্যান এ ফেল করে গিয়েছে, এর মধ্যে প্ল্যান বি যেটি আছে সেটিও বাস্তবায়ন করা আরও বেশি কঠিন হবে। তার মানে কি ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পরাজয় কি অনেকটা নিশ্চিত? পল রজার্স বলছেন যে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যুদ্ধে হেরে যাওয়াটা খুব সহজ নয়, এবং হেরে যাওয়া সেটা মেনে নেওয়া বা সেটিকে যেই হেরে যাওয়ার যে কনসিকুয়েন্স হবে সেটি এটি বহন করা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য খুব কঠিন। এই জন্যে তারা ওই যে ধ্বংস করে দেওয়ার, একদিক থেকে ধ্বংস করে দেওয়ার যে নীতি, সেই নীতিকেও তারা কিন্তু নিতে দ্বিধাবোধ করবে না। কিন্তু ইরানের যেই ব্যবস্থাপনা, ইরান যেই গত 10 দিন তো তারা 11 দিন তারা যেভাবে যুদ্ধ করেছে, যেই রণকৌশল নিয়েছে, তাদের অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, তাদের তেল ডিপো ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু অনেক গবেষক বলছেন যে ইরান এই যুক্তরাষ্ট্রের যে দীর্ঘদিন থেকে তাদের উপরে নিষেধাজ্ঞা, তাদেরকে নানানভাবে যে এইভাবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা, তাদের উপরে এই কাজগুলো করতে করতে ইরান তাদের এই জায়গাগুলোতে এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে ফেলেছে এরই মধ্যে, যেখানে ইরানের যেই ইউরেনিয়াম যেই সমৃদ্ধকরণ বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির যে প্রকল্প বলেন, এবং তাদের এই গবেষণাগুলোকে বা তাদের এই কার্যক্রমগুলোকে সেফটি দেওয়ার জন্য তারা এমন এক ব্যবস্থা তৈরি করেছে যেটি ধ্বংস করা আমেরিকা এবং ইসরায়েলের জন্য খুব সহজ কাজ নয়। কারণ এরই মধ্যে এগুলো ধ্বংস করার জন্য তারা তাদের সর্বোচ্চ শক্তি স্টিলথ বোমারু বিমান থেকে বোমা বর্ষণ করছে, মিসাইল বর্ষণ করছে, সব কিছুই কিন্তু তারা করছে। কিন্তু তাদের মূল যে এখানে ইরান যে করেছে, যে ইরানের যে বাংকার ব্যবস্থা, তারা সব কিছু কিন্তু নিয়ে গেছে একেবারে ভূগর্ভস্থ অবস্থানে। একদিকে পাহাড়ি ইরানের যে মানে কাঠামোগত যে অবস্থা, উপরিকাঠামো যেটি পাহাড়ি অঞ্চল, সেখানে পাহাড়ের তলদেশে এমনও বলা হয় যে অনেক গবেষণায় বলছেন যে 500 মিটার পর্যন্ত নিচে তারা তাদের এই প্রকল্প নিয়ে গেছেন। প্রচুর পরিমাণে টানেল তৈরি করা হয়েছে, যেখানে তাদের সমস্ত ব্যবস্থাপনা, তারা ভিতরে সেই গবেষণাগার থেকে শুরু করে মিসাইল কারখানা থেকে শুরু করে পারমাণবিক প্রকল্প সবই কিন্তু তারা নিয়ে গেছেন অন্তত ভূপৃষ্ঠের 200 থেকে 300 মিটার পর্যন্ত। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ যে বোমারু বিমান থেকে যেটি সর্বোচ্চ যেতে পারে সেটি হচ্ছে 60 মিটার পর্যন্ত। এটি বিভিন্ন পত্রপত্রিকার গণমাধ্যমের রিপোর্টে আসছে। তাহলে ইরানের যে মূল যে ব্যবস্থা যেটি তারা তৈরি করছে, যেখানে এগুলো রাখছে, সেগুলোতে আঘাত করা কিন্তু এত সহজ হবে না। ফলে এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যত সহজে মনে করছেন যে তারা বিজয় পেয়ে গেছেন, এখানে বিজয়ী হয়ে গেছেন, সেটি যতই মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য হোক আর নিজেদের অবস্থান বোঝানোর জন্য হোক, বাস্তবতা কিন্তু একটু ভিন্ন। এখন সময় যত গড়াবে, এরই মধ্যে আমরা দেখছি যে ফ্রান্স, রাশিয়া, চীন তারা একটা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছে। ট্রাম্পের সাথে পুতিনের কথা হয়েছে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটি দেখার অপেক্ষায় বিশ্ববাসী। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।